আপনাকে আমরা বেশ কিছু প্রশ্ন করব। আমি আপনাকে বলতে চাই বাদন খোলা আছে। এপ্রিলের ২৬ তারিখ কাজীর বাজার মাদ্রাসার মজলিসে শুরার অধিবেশন ছিল, আপনি কোথায় ছিলেন তখন? তখন আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসার অফিসে আমি ছিলাম। আপনি শুরার সদস্য ছিলাম, এখন নাই? নাই। খতিব তাজুল ইসলাম কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ইন ফোকাস প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইনাম বিন সিদ্দিক। খতিব তাজুল সবার কাছে তিনি এই নামেই পরিচিত। থাকেন লন্ডনে, বছরে ২-১বার দেশে আসেন, ফোকাস করেন তার বিভিন্ন কাজকর্মে। খতিব তাজুলকে নিয়ে মানুষের পজিটিভ মূল্যায়ন আছে, আবার কিছু মানুষের বেশ নেগেটিভিটি চর্চাও আছে তাকে নিয়ে। আজকের পর্বে অতিথি আমাদের সম্মানিত ব্যক্তি খতিব তাজুল ইসলাম। আমরা ওনাকে নিয়ে কথা বলবো, আমরা ফোকাস দেব তার বিভিন্ন কাজকর্মে এবং ফোকাস করব তাকে উদ্দেশ্য করে ফেসবুকে লেখা বিভিন্ন স্ট্যাটাসে। মাহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আজকের ইন ফোকাস প্রোগ্রামে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আবারও। আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং আমারও আশা করি ভালো লাগবে। আপনাকে আমরা বেশ কিছু প্রশ্ন করব, তবে প্রশ্নগুলো জনগণের। আমি আপনাকে বলতে চাই বাদন খোলা। আপনি তো দেশে একবার একটা মৌসুম থাকে আমাদের দেশের, যখন মাহফিল সিজন থাকে, সেই সময় আপনাকে দেশে আমরা দেখি। আসলে দেশে কয়বার আসেন আপনি? ব্যাপারটা মাহফিল যখন হয় তা না, আমি আসি সাধারণত লন্ডনের উইন্টার বলেন আর বাংলাদেশের উইন্টার, মানে শীতকালের শেষ এবং গরমের শুরুতে, ফেব্রুয়ারি, জানুয়ারি, কখনো ডিসেম্বর, এই মাসগুলিতে একটু আসি, কারণ প্রচণ্ড গরম আমি সহ্য করতে পারি না, যেহেতু শীতের দেশে থাকি। এখন চলতেছে ২৪ মে মাস। জি। এই সময় আপনি দেশে কেন? আপনি প্রশ্নটা ঠিক করেছেন, খুবই বাস্তব। আমি ফেব্রুয়ারিতে আমি এসেছিলাম সপরিবারে, ১৪ দিন থেকে আমি চলে গিয়েছিলাম। অবশ্যই আমার এই আশাটার একটা অর্থ আছে, এবং ইমার্জেন্সি আমি এসেছি, কোনো একটা পারপাস বা বিষয়, একটা জরুরি, পারিবারিক বলতে পারেন, প্রতিষ্ঠানিকও বলতে পারেন, প্রয়োজনে এসেছি। আসছেন, ভালো কথা, আমরা খুশি হয়েছি আপনাকে পেয়ে। তো আপনি আসার পর থেকে আপনি অনলাইনে এতটা সমালোচিত হচ্ছেন কেন? বিষয়টা হলো, আমি জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীর বাজার মাদ্রাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার শ্বশুর যখন ছিলেন তখন থেকে। তো জামিয়া মাদানিয়ায় আমার ছাত্র জীবন, শিক্ষকতার জীবন, তারপর এখানে আছে আমার একটা পারিবারিক সম্পর্ক। মাশাআল্লাহ। আমরা আসলে সংক্ষেপে জানতে চাই আপনি দেশে কেন আসছেন? হ্যাঁ, এই দুই আসার ব্যাপারটা হলো, হঠাৎ করে জামিয়া মাদানিয়া ইসলামিয়ার ভিতরে আপনি বলতে পারেন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয়, মাতা পিতার মধ্যে, সন্তানের মধ্যে, পরিবারের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। ঠিক তদ্রূপ একটা মতবিরোধ বলেন, ইস্যু বলেন, কোনো একটা ইস্যু রেইজ করেছে, যে কারণে আমার শ্বশুর রহমতুল্লাহ নেই, এই পরিবারের একজন মুরব্বী হিসাবে আমি এসেছি। এই জমাট বাঁধা বলেন বা যে ইস্যুটা তৈরি হয়েছে উঠেছে, সেটাকে যাতে আমরা সকলে মিলে সামাল দিতে পারি। সামাল দিতে পারছেন? সামাল তো এক প্রকার হয়ে গেছে, যে ঘটনা যেখানে ব্লেমের কথা আপনি বলতেছেন, আপনাকে নিয়ে তো সমালোচনা কেন, আলোচিত করুন। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে এখানে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি খতিব তাজুল ইসলামের সাথে, যাকে নিয়ে আপনারা ফেসবুকে খুবই লেখালেখি করছেন। তবে আপনাদের হয়ে আমি ওনাকে প্রশ্নগুলো করতেছি। মাহতারাম, আমরা জানতে পেরেছি যে কাজীর বাজার মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার জন্য আপনি অনেক দৌড়ঝাঁপ করতেছেন, এবং এজন্যই আপনি এবারের আগমন। বিষয়টা এমন না, বিষয়টা হলো আমার অজান্তে আমার নাম সিলেক্ট হয়েছে, এবং পরবর্তীতে শুরার সিদ্ধান্ত হয়েছিল। আচ্ছা। তারপর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে বলা যায় এখানে ভুল বুঝাবুঝি, এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের বৈঠকের মাধ্যমে, যেমন আজকেই আমার বৈঠক হয়েছে জামিয়ার নবনির্বাচিত মুহতামিম, জি, এবং জামিয়ার নাজিমে তালিমাত, শিক্ষা সচিব, এবং আরও গৈর যারা আছেন তাদের সাথে, এবং আমাদের সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। এবং স্বাভাবিক আমি বলবো যে ভুল বুঝাবুঝি হয়, মতবিরোধ হয়, তো সেটার একটা নিরসন হয়েছে বলে আমি মনে করি। এখানে দৌড়ঝাঁপ ছিল না যে প্রিন্সিপাল বা মুহতামিম পদ নিয়ে, এখানে ছিল এটার সলিউশনটা হবে কিভাবে। এপ্রিলের ২৬ তারিখ
কাজীরবাজার মাদ্রাসার মজলিসে শুরার অধিবেশন ছিল, আপনি কোথায় ছিলেন তখন? তখন আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসার অফিসে আমি ছিলাম। আমি তো মজলিসে শুরার সদস্য ছিলাম। আপনি শুরার সদস্য ছিলাম, এখন নাই? নাই। কেন নাই? কেন নাই সেটা তো তারাই জানেন, যারা মানে নামটা রিমুভ করেছেন তারাই ভালো বলতে পারবে। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি হুজুর থাকাকালীন সময়ে আমরা জানি যে আপনি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, এখন তো দেখতেছি অন্য কেউ। ঠিক আছে, আমার শ্বশুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আমাকে যে প্রিন্সিপাল আমার সেলক হয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে আপনি কি ভাইস প্রিন্সিপালের সেই পদেই থাকবেন? আমি বলেছি যে আমার শ্বশুর যখন ছিলেন তখন আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম, এখন তুমি চালাও তোমার মতো করে, কারণ আমি তো আমার অনেক প্রতিষ্ঠান নিয়ে বিজি আছি। এটা কি অব্যাহতি আপনার নিজের থেকেই নিছেন? এটা আসলে এই সমস্ত কিছু নিয়ে আমি ভাবিনি, কারণ ওইটা আমি তো এমবেলাফের ভিতর বলেন আর মলাটের ভিতর এমনি পড়ে আছে। কোনোদিনও আমি প্রয়োজন মনে করিনি যে ওটাকে শো আপ করবো, জাতিকে বলবো, কারণ আমার পদবীর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমি কাজ করি লিওজিল্লা, অনেক কাজ করেছি এবং আল্লাহ তাআলা যেন আরও তৌফিক দান করে যে উম্মার উদ্দেশ্যে আমি কাজ করতে পারি। কথা আছে যে ভাইস প্রিন্সিপালের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে। আসলে ওইটা একটা আমি গাঁজাখুরি বলবো না, আমি এটা মিথ্যা প্রচার। যিনি বলেছেন আমি মনে হয় উনি লজ্জিত এবং হওয়ার কথা, এমন কিছু আসলে হয়নি, অবকাশ নেই, প্রশ্নই আসে না। তো এই শুরার অধিবেশনের রেজাল্টটা আসলে কি? 26 তারিখ আমাদের শুরা ছিল, আলহামদুলিল্লাহ অত্যন্ত সফল এবং সমৃদ্ধ একটি শুরা, যে শুরার মধ্যে অলমোস্ট আমাদের সকল শুরা সদস্য কাউন্সিলে উপস্থিত হয়েছিলেন এবং দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত ফয়সালা নেওয়া হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে কাদিরবাজার মাদ্রাসার পরবর্তী দায়িত্বশীল কে হবেন। আচ্ছা, আর যেভাবে আপনাকে আগে বলেছিলাম একটা সালিস হয়েছিল রমাদানি, সালিস কমিটির মাধ্যমে আমার নামটা উঠে এসেছে আর ওটা পাস হয়েছে বলতে পারেন, বা ওটা অনুমোদন হয়েছে। একটু ইন্টারাপ্ট করি, এখানে আমরা শুনেছি যে সালিশ কমিটি বলতে কিছুই ছিল না। ওইটা যারা বলে ওইটা আসলে এক ধরনের আমি মনে করি হীনমন্যতা। প্রিয় দর্শক, অবশ্যই আমরা 26 তারিখের শুরার বিবরণ শুনবো এবং রেজাল্ট শুনবো। তার আগে আরেকটি বিষয়, যে এই যে সালিশ কমিটিতে অনেকে বলছেন যে সালিশ কমিটি বলেননি, বলছেন যে এখানে কিছু লোক উড়ে এসে জুড়ে বসেছেন। আমার জানা মতে, আমি তো ছিলাম না, আমি বিলেতে ছিলাম, এরূপ কোনো ঘটনা ঘটেনি। বরং গহরপুরের রাজু সাহেব এবং জেরজেরি পাড়ার রাজু সাহেব কি ইচ্ছা করে আসছেন নাকি? না, তাকে আনা হয়েছে, তাকে সৈয়দ শামীম সাহেব ফোন দিয়েছেন। আচ্ছা, শামীমাবাদ মাদ্রাসা উনি ফোন দিয়েছেন আমার জানা মতে। আচ্ছা, তাকে ইনভাইট করা হয়েছে, ইয়েস, এবং সসম্মানে তাকে আনা হয়েছে এবং তিনি এসেছেন। এভাবে শুধু তিনি না, আমাদের সৈয়দ মবনু যিনি আমাদের সাহিত্য সংসদের, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, তাকে ইনভাইট করা হয়েছে। তো এই জন্য আমি মনে করি যারা এরূপ কথা বলে তারা সঠিক কথা বলছেন না, বরং একটা দুম্রজাল সৃষ্টি করছেন। তো সালিসে যারা এসেছেন সকলেই সম্মানিত এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। সেই সিদ্ধান্তের মধ্যে ছিল পরবর্তী দায়িত্বশীল হিসাবে আমাকে চয়েস করা হয়েছে এবং স্বাক্ষরও করেছেন। এখানে স্বাক্ষর করার পর বলেছেন যে ওটা পরবর্তী যে শুরা হবে সেই শুরে আমরা ওটাকে অনুমোদন করিয়ে নিব। তার মানে একটা সমস্যার সমাধান হয়ে গেল দীর্ঘ পরিক্রমায়। 26 এপ্রিল যখন শুরা শুরু হলো, আলোচনা হলো, আমি বাহিরে ছিলাম, শুরায় যাইনি, আমি একটা অফিসে বসেছিলাম। শুরার বৈঠকে আপনি নাই মানে আপনি কি শুরার সদস্য না? এই তো বললাম, পরবর্তীতে এই লিস্টের মধ্যে আমার নাম ছিল না, কিন্তু যে প্রিন্সিপাল ছিলেন যিনি রানিং, তিনি আমাকে লেটার দিয়েছেন। আচ্ছা, এজাজি বা অতিথি সদস্য হিসাবে আমি যোগদান করতে পারতাম, অনেকে যোগদান করেছেন। আচ্ছা, তো আমি করিনি, আমি বললাম আমি মাদ্রাসাতে আছি। অনেকের মাঝে এজাজি হিসেবে কি গহরপুরের মতন হিসাবে ছিলেন? না, উনি সালিসি বোর্ডের সদস্য হিসাবে গিয়েছেন, সালিসি বোর্ড, এবং উনি আরেকটা পদাধিকার বলে যেতে পারেন, সেটা হলো তিনি সিলেট জেলা বেফাকের সভাপতি হিসাবে
প্রতিটি মাদ্রাসার যে কোনো সমস্যা সমাধানের জন্য পদাধিকার বলে তিনি এন্টার করতে পারেন। আচ্ছা, এটা তার অধিকার। তো উনি দুইটা অধিকার ওনার রয়েছে, একটা সালিস বোর্ডের সদস্য এবং একটা বেফাকের একজন মুরব্বী হিসাবে। এবং হায়াতুল আউলিয়ারও তিনি সদস্য। ইয়েস। এবং বেফাকের সভাপতি হিসেবে তার অধিকার। হ্যাঁ, অবশ্যই অধিকার। এটা আপনি মনে করেন? না, এটা তো বাস্তব কথা, মনে করার বিষয় না। এটা হলো মানে একটা বাস্তবতা এবং সামাজিক বলেন আর রাষ্ট্র বলেন আর একটা কানুনি একটা অধিকার। যারা বলছে যে এখানে রাজু সাহেব উড়ে এসে জুড়ে বসেছেন দাঙ্গা সৃষ্টি করার জন্য বা এক প্রকারের একটা মানে তিনি দালালি করার জন্য আসছেন, তাদের কথাটা আসলে কতটুকু যৌক্তিক? যারা বলেন এবং ব্যবহার করেন, আমি মনে করি তাদের এই ছোট মন এবং হীনমন্যতা এবং আক্রোশবশত হতে পারে যে আমার পছন্দ মতো কিছু হচ্ছে না, আমার পছন্দের বাইরে কিছু হলেই যে ওটা উড়ে এসে জুড়ে বেশা বলবো এবং অন্য কিছু বলবো, ওটা তো অবকাশ নেই। আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু বাস্তব কথা হলো তিনি তার ভ্যালিড পজিশনে তিনি রাইট ওয়েতে ছিলেন। আমরা অধিবেশনের শুনবো রেজাল্ট আপনার কাছে। অধিবেশনের রেজাল্ট বলতে তো এখানে অনেক আলোচনা হয়েছে বা কিছু সদস্য যারা ছিলেন বিশেষ করে মাদ্রাসার পক্ষ থেকে তারা নাকি মজলিসে ইলমির একটা সিদ্ধান্ত ছিল যে সুপারিনটেন্ডেন্ট হুজুরকে রাখতেই হবে, এবং মজলিসে শুরার সদস্যদের কথা হলো যে আমরা তাজুল ইসলামকে আমরা পরবর্তী দায়িত্বশীল হিসাবে আমরা নিয়োগ দেব। এটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তারপর এটাকে ঘোষণা করা হবে। আর ঘোষণা করার পূর্ব মুহূর্তে আপনার হঠাৎ করে একটা মিছিল লাঠিসোঁটা নিয়ে আঘাত। তো আমার মনে হলো ওটা পূর্ব পরিকল্পিত একটা ষড়যন্ত্র এই জামিয়া মাদানিয়ার বিরুদ্ধে, জামিয়া মাদানিয়ার শিক্ষকদের বিরুদ্ধে এবং সম্মানিত শুরা সদস্যদের বিরুদ্ধে একটা গভীর ক্ষত আমি মনে করি। যে বহিরাগত এবং এই ছাত্ররা, মানে বহিরাগত ছাত্র বলবো কি লাঠিয়াল বলবো, মানে বুঝতে পারছি না, গেঞ্জি পরে এইভাবে তারা এসে হুড় মোড় করে উপরে উঠে গেল। আমি নিজেও যেতে পারি, উপরে যাইনি, কিন্তু তারা এসে আঘাত করা শুরু করলো, অপমান করা শুরু করলো আমাদের শুরা সদস্যদের। এই হট্টগোলের কারণে তখন এই শুরার এই সিদ্ধান্ত নেওয়া থেকে তারা স্থগিত করে ফেলে। দর্শক, আমরা আসলে ইন্টারনালি বিষয়ে আমরা এত ভিতরে বা ডিপলি যেতে চাই না, তারপরেও আপনার কাছ থেকে বিষয়টা জানতে চাই যে আপনি হয়তো অভিমান করে তাদেরকে লাঠিয়াল বাহিনী বলছেন না। আমাদের সৈয়দ শামীম সাহেব শামীমাবাদের এবং আরো শুরা মানে বলেছেন যে অনাকাঙ্ক্ষিত। আচ্ছা, এটা কেউ কামনা করেনি এর ঘটনা ঘটবে। আমাদের জানতে চাওয়া, এমনকি আমাদের সুপারিনটেন্ডেন্ট হুজুর উনি রাগ করে সুরা পরিত্যাগ করে চলে গেছেন এই সমস্ত লাঠিয়ালদের আক্রমণ এবং তাদের উচ্ছৃঙ্খলতা। তাদের আসলে চাহিদা কি ছিল? বিশৃঙ্খলা তৈরি করা। লাভ কি? লাভ কি তাদের? বিশৃঙ্খলা তৈরিকারীদের তাদের উদ্দেশ্য মাদ্রাসার স্বাভাবিক প্রক্রিয়াকে বিঘ্ন সৃষ্টি করা, মানে ব্যাঘাত ঘটানো। মজলিসে শুরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, হ্যাঁ, যেখানে আমাদের সুপারিনটেন্ডেন্ট হুজুরও তিনি সম্মতি দান করেছেন। আচ্ছা, তারপরেও তারা কেন করলো? ওটা তো তারা খতিব তাজুল ইসলামকে দেখতে চায় না এই বাহিনী। হতে পারে তাদের এই মনোভাব হতে পারে। সর্বশেষ তাহলে তো খতিব তাজুল এ পর্যন্ত মাদ্রাসার কোনো দায়িত্বে আসেননি, পরবর্তী আরো কয়েকটি মিটিং হয়েছে। কয়েকটি মিটিং না, পরবর্তীতে একটা শুরা হয়েছে। আচ্ছা, পরের শুক্রবারে শুরা হয়েছে, যে শুরার সিদ্ধান্তকে মানে সিদ্ধান্ত হওয়ার আগেই ওটাকে আমরা মনে করেন ওটা আপোষ বলেন আর আকার ইঙ্গিতে বলেন, কারণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমার পক্ষ থেকে। আমি বলেছি যে এখানে এটা চর না দখল করা হবে, এটা মার্কেট না যে সেইলে দেওয়া হবে, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষক ছাত্র তালিম, তো এই শিক্ষার পরিবেশ এখানে বিঘ্ন হোক আমি তা চাই না। এজন্য আমি সভাপতিকে বলেছি আপনারা আমার নামকে সরিয়ে ফেলেন, এবং সুপারিনটেন্ডেন্ট হুজুরের সাথে আমি সাক্ষাৎ করেছি বলে বর্তমান যিনি মোহতামিম বলেছে, হুজুর আপনি আমাদের শ্রদ্ধেয়, এবং হয়তো আমাদের মধ্যে একটা ভুল মেসেজ চলে গেছে, বুঝাবুঝি যে আমরা কন্টেস্ট করতেছি এখানে, না এরূপ কিছু না, যে হুজুরের স্বাস্থ্যগত ব্যাপার সামনে আসার কারণে আমরা ভাবছি যে হুজুরকে আমরা আমাদের মাথার মুকুট হিসাবে রাখবো এবং আমরা কষ্ট করব। পরবর্তীতে আমরা দেখলাম না, ওই সেট আপটা আমাদের জন্য এই মুহূর্তে ভালো হয়, তো আমরা হুজুরকে আমাদের চলমান মুহতামিম হিসাবে আমরা মেনে নিয়েছি। তাহলে
ওই মিটিংয়ে 26 তারিখের যে শুরা মিটিং ছিল যেটা, ওইটাতে কি আপনি প্রিন্সিপাল হওয়ার জন্য কোনো লবিং ছিল কিনা? আরে প্রশ্নই আসে না, আমি তো আমার আসার কোনো কথাই ছিল না। আচ্ছা, এই হজরত হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহুর একটা ঘটনা আছে না, কে मैं आया नहीं हो बुलाया गया हो, তো ঘটনাটা এইরূপ। আমি আসিনি, আমাকে আনা হয়েছে এই ঘটনায়। হ্যাঁ, তো আমি আসলে একজন গেস্টের মতো ছিলাম। তো এখনও আমি আসি, এই জামিয়ার উত্তর সমৃদ্ধি এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা আমি কামনা করি। এবং আমি আমাদের আসাতিজার সাথে আমার গভীর সম্পর্ক, ভালো মধুর সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আর একটু যে আমাদের একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আমিও চেষ্টা করেছি যে ওটার নিরসন হোক। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এসব নিয়ে আর ঘাটাঘাটি কোনো প্রয়োজন নেই। প্রিন্সিপাল হতে পারেননি বা মিটিংয়ে যে কোনোভাবেই হোক আপনাকে প্রিন্সিপাল করা হয়নি, এই কারণে কি মনক্ষুণ্ণ কিনা আপনি? সত্যি কথা বলতে গিয়ে আমি মানে আজকে তোমাকে মিষ্টি খাওয়াবো এই প্রশ্ন করার জন্য যে আমি বিতর্কতভাবে এত খুশি হয়েছি। শিওর? হ্যাঁ, অবশ্যই। আমার আম্মা ঘর থেকে বের হওয়ার সময় বলতেন যে দেখো তুমি কাদের বাজার মাদ্রাসার কোনো জিম্মাদারি নিতে পারবা না। আর ঘরে ঢোকার পর বলতেন কি তাদেরকে বলে আসছো যে তুমি আর দায়িত্ব নিবে না? আমি বললাম আম্মা আমি আসিনি, আমাকে আনা হয়েছে এবং আমি চাচ্ছি যে ওই বিষয়টা যদি আমার মাধ্যমে সমাধান হয়ে যায় হোক, যেভাবে হোক। কিন্তু প্রথম শুরার পর আমি যখন আমার নাম ব্যবহার না করার জন্য আমি বলে দিয়েছি, তখন আমার আম্মাকে বলেছি যে আম্মা আমি বলে দিয়েছি। এখানে একটা প্রশ্ন চলে আসে যে প্রথম মিটিংয়ের পর আপনি বলতেছেন যে আপনার নাম না আসার জন্য, তার মানে কি এর আগে আপনার আগ্রহ ছিল? ভাই, বা ওই যে সালিস বোর্ডে আমার নামটা সিলেক্ট করেছে, তখন আমাকে বলা হয়েছে আপনি আসেন, আপনাকে আগামীতে দায়িত্ব নিতে হবে। তো আমি কেন নিব? কারণ আমি বলেছি আল্লাহ জাতার রহমান আছেন, ইউসুফ আছেন, সামির মুসা আছেন, আরও অনেক আছেন। এমনকি আমি মুফতি শামীম সাহেব আছেন না, হ্যাঁ শামীম মোহাম্মদ, ওই যে সোনার পাড়ার, এই প্রতিষ্ঠানের একজন স্বনামধন্য উনি ছাত্র বিলেতে থাকেন। আমি বলেছি যে উনি দায়িত্ব নিন। আমি সবাইকে বলি যে আপনারা দায়িত্ব নেন, আমাকে পেঁচাইয়েন না প্লিজ। কিন্তু সেটা একটা ঘটনার ধারাবাহিকতা। তো এখন আমি খুশি, আমার কোনো দুঃখবোধ নেই। কারণ শিক্ষা আসাতেজা তালাবা, তারা যদি সন্তুষ্ট থাকে আর শিক্ষা আগাইয়া যায়, তাহলে এখানে কে আছে কে নাই সেটা দেখার বিষয় না। ওই মিটিংয়ে যে যারা অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সাক্ষী হয়েছে বা ক্রিয়েট করেছে, যারা ষড়যন্ত্র করা বা লাঠি নিয়ে মারামারির যে একটা পরিবেশ তৈরি যারা করেছিল, তারা তো মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ছিল কিনা তারা আমি জানি না, আমি চিনি, আমি তো বিলেত থেকে আমি চিনি না। কিন্তু যতটুকু আমি শুনেছি ওরা বাহির থেকে ওই যে ভাড়া করা মানে বহিরাগত, আমাদের জামিয়ার কোনো ছাত্র ছিল না। তো আপনি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, ভাইস প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন এবং শুরার সদস্য ছিলেন, এখন নেই। সেটা কি মাদ্রাসার দুর্নামের কারণে নাকি মাদ্রাসার অবনতির কারণে? কোন কারণে আপনি এখন নেই? বা থাকাকালীন সময়েও তো মাদ্রাসার খুব একটা উন্নতি আমরা আসলে দেখিনি, যদিও এটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। ব্যাপারটা হলো কাজিরবাজার মাদ্রাসা নিয়ে এটা সকলের মনে এবং সকল মহলে একটা পর্যালোচনা যে মাদ্রাসাটা আর যে সুনাম ছিল এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছিল, হঠাৎ করে ছন্দপতন হলো কেন? আমার শ্বশুর রহমতুল্লাহ আলাইহি প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা অসুস্থ হওয়ার পর থেকে আমি মনে করি এই মানে যাত্রাটা মন্তর হতে 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 শেষ পর্যন্ত মানে মন্তর গতিটা এখনও চলমান। আশা করা যায় যে নতুন যে সেট আপ এসেছে তারা আবার ঘুরে দাঁড়াবেন। তো আমার কথা বলতে চাই যে আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম। হ্যাঁ, আমি জামিয়া মাদানিয়ার জন্য যা করেছি আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানিয়ার এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে আমার হস্তক্ষেপ বা আমার ছোঁয়া নেই। পাকশালা থেকে, প্রিন্সিপাল অফিস থেকে, কিন্ডারগার্টেন হাই স্কুল থেকে এবং তালিমাতের অফিস থেকে, নুরানি বিভাগ থেকে নিয়ে, হাফিজি বিভাগ থেকে নিয়ে প্রতিটি জায়গায় আমার ছোঁয়া এবং আমার আগ্রহ এবং আমি কাজ করেছি। এবং এমনকি প্রশাসনিক বিভাগও আমি কায়েম করেছি, যার ডকুমেন্ট এখনও আমার কাছে বিদ্যমান। কিন্তু
সেটা আমি তো বিদেশ প্রবাসী, এখানে প্রশাসনিক বিভাগ আমি কায়েম করে নাজিমে তালিমাত এবং প্রাইমারি বিভাগ, মাধ্যমিক বিভাগ এবং উচ্চতর বিভাগে আমি 3 ভাগে ভাগ করে মাদ্রাসাকে সুন্দর একটা কাঠামোতে দাঁড় করিয়েছিলাম এবং সিয়াসিত্তার দার্সের জন্য আমরা সুন্দর একটা কাঠামো তৈরি করেছিলাম। কিন্তু পরবর্তীতে ওই যে কাজ হয়নি, কেন হয়নি ওটা তো তারাই জানেন। এবং আমি বিলেত থাকি, তো ওখান থেকে তো আমি কোনো কেরেশমা বা জাদুর কাঠি আমার হাতে না যে ওখান থেকে আমি ধাক্কা দিবার সব হয়ে যাবে। এটা কি ধরে নিতে পারি যে আপনি আসলেই জামিয়া মাদানিয়ার ভালোর জন্যই কিছু করতে চাইছিলেন বা করার ইচ্ছা আপনার আছে? হ্যাঁ, জামিয়া মাদানিয়া সংক্ষেপে যদি আপনাকে বলি, মানে আপনি কি জামিয়া মাদানিয়ার হিতাকাঙ্ক্ষী নাকি অন্য কিছু? মানে অন্য কিছু হিতাকাঙ্ক্ষীর মানে হিতাকাঙ্ক্ষীর উল্টা হলো মানে জামিয়া মাদানিয়ার ক্ষতির কোনো কারণ কি না? এটা ক্ষতির কারণটার প্রশ্ন আপনার সামনে আসলো কিভাবে? এই যে বিভিন্ন ফেসবুকের স্ট্যাটাস কি লেখছে, সেখানে লেখা আছে খতিব তাজুল একজন সে সুবিধার লোক নয়। সুবিধার লোক নয়? হ্যাঁ। তো কি সুবিধা সে? খতিব তাজুলের মাধ্যমে কাজিরবাজার মাদ্রাসা ধ্বংসের দ্বার প্রান্তে। ওটা হলো আমি মনে করি একটা প্রোপাগান্ডা। এবং আরেকজন এখানে আমি বলি দুর্বল মস্তিষ্কের আবিষ্কার। কারণ আজকে আমাদের ছাত্র উস্তাদদের সাথে আমার যে মিলন মেলা, এরা কিন্তু আপনাদের ছাত্র যে লিখতেছে সে বলতেছে খতিব তাজুলকে যদি এখানে দায়িত্ব দেওয়া হয় তাহলে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। ফেসবুকে যার ইচ্ছা সে তার মতোই লিখতে পারে, সেখানে তো বাধা নাই। কিন্তু আমি মনে করি সে একটা অবুঝ, দুর্বল এবং সে ভালো চিন্তা করার মতো সেই শিক্ষা বলেন আর সেই দীক্ষা বলেন তার কাছে নেই। সেই ব্যর্থতা আপনার হতে পারে। আমি হয়তো আপনার মাদ্রাসার ছাত্র, সে এখন তার শিক্ষার দায়িত্ব তো ছিল আপনাদের মাদ্রাসার যারা জিম্মাদার আছেন, তারা যদি এখান থেকে এই ধরনের শিক্ষা না দিয়ে ছাত্রদেরকে বের করেন তাহলে তারা এইভাবে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান পিতা থেকে পৃথক হয়ে নিজেকে কুফরির দিকে টেনে নিয়ে গেল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সে কাফিরদের সাথে চলে গেল। তো এইভাবে হতে পারে, মানে কাদিরবাজার মাদ্রাসায় পড়ছে এটা দলিল হয়ে গেল, দেশে আমাদের হয়ে গেল, ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হলো এখানে আমল, আখলাক, বিশ্বাস, আকিদা, শৃঙ্খলা, আদর্শের প্রশ্ন। তো ডিম দেয় না মুরুগে, তো অনেক ডিম বুলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা, তার মানে এরা আমরা বুলা ডিম মনে করতে পারি। আপনি যাই মনে করেন, আমি মনে করি আমাদের ছেলেগুলো যারা টাইটেল ফাঁস করছে একটা বদ্ধ ঘরের ভিতরে আবদ্ধ আছে, যে কারণে সীমিত চিন্তার অধিকারী তারা। অনেকে বুঝে, অনেকে বুঝতে পারে না। এটা তাদের ব্যাপারে আপনার কি বলার থাকবে? তাদের ব্যাপারে তাদের ব্যাপারে চিন্তার বিকাশ ঘটাতে হবে এবং এটা আমাদের ইন্তেজামিয়া যারা আছেন, শিক্ষকগণ যারা আছেন, তাদের চিন্তার বিকাশের দরকার, প্রসারতার দরকার। আপনি বলছেন যে ইংরেজি শিক্ষার ব্যাপার নিয়ে আপনি জামিয়া মাদানিয়া কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছেন। জি। কিন্তু এটা করে আপনি পুরুষ এবং মহিলাদের অবাধ চলাফেরার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, কিন্তু কেন? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। জামিয়া মাদানিয়া কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল আমি কাম করিনি, প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্টলি আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমাকে ওইটা প্রতিষ্ঠা করতেই হবে। তারপর লোকজন তো এখন ডকুমেন্ট ছাড়া কথা মানতে চায় না। তারপর উনি ফাউন্ডার প্রিন্সিপাল, এখন কইব যে লিঙ্ক দেও কাউজরে যে কইছেন। আরে লিঙ্কি উনি জীবিত, উনার প্রতিষ্ঠানে উনি দিয়েছে। আমার কি এমন কোনো শক্তি আছে? আমি কি এমন অথরিটি প্রতিষ্ঠানে যে আমার ইচ্ছার কোন প্রতিফলন ওখানে ঘটাতে পারবো? অবশ্যই না, অবশ্যই না। এটা প্রিন্সিপাল রহমতুল্লাহ নির্দেশ, আর তার নির্দেশেই এই জামিয়া মাদানিয়া কিন্ডারগার্টেন হাই স্কুল প্রতিষ্ঠা লাভ করেছি। তবে এখানে আমরা যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা নিয়ে ওটা কাম করেছিলাম, উভয় শিক্ষার মধ্যে একটা কম্বাইন্ড সিলেবাসের মাধ্যমে একটা সম্পূরক ভূমিকা পালন করবে, যাতে আমরা জাতীয় শিক্ষার একটা অংশীদার আমরা হতে পারি এবং আমাদের ছেলেগুলো হতে পারে। কিন্তু ওটা একটা সতীনের বাচ্চার মতো হয়ে গেছে, যেটা ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে আমি মনে করি। প্রতিষ্ঠাতা এখন আমি পুরোপুরি আমি সন্তুষ্ট না। প্রতিষ্ঠাতা আপনি, ম্যানেজমেন্টের দায়ভারটা আপনাকেই নিতে হবে। না, আমি প্রতিষ্ঠা বলতে আমি মাধ্যম, প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির নির্দেশ। আমি তো ভর্তুকি দিয়ে 5-6 বছর তো পুরাটাই আমি কভার করেছি, কিন্তু এখানে যারা উপস্থিত প্রেজেন্ট থাকেন তাদের
ভূমিকা রাখার কথা ছিল। আমাদের প্রশ্নটা আপনি এড়িয়ে যাচ্ছেন প্রিয় দর্শক। আপনাদের প্রশ্ন ছিল পুরুষ এবং মহিলাদের অবাধ বিচরণ। অলরাইট, এটা আপনি কি অনুমতি দিয়ে রাখছেন? মহিলাদের অবাধ বিচরণ বলতে আমি মনে করি একটা অবাঞ্ছিত প্রশ্ন। কারণ আপনি দেখবেন কাদিরবাজার মাদ্রাসায় নুরানি বিভাগ আছে, যেখানে মায়েরা এসে নাজিমে তালিমাত, যেখানে শেখুল হাদিসগণ বসে আছেন, শিক্ষা সচিব বসে আছেন, সেই রুমের ভিতর আমাদের মায়েরা প্রবেশ করে সেখান থেকে ফরম নিয়ে যান, তার শিশুকে রিসিভ করেন এবং অত্যন্ত গভীরে গিয়ে নুরানিয়ার ছেলেদেরকে তারা নিয়ে যান। তো মায়েরা আসবে, মায়েরা যাবে, বাবারা যাবে। এখানে শৃঙ্খলার অভাব বলে মনে করি। কর্তৃপক্ষ আশা করব আমি, যেহেতু আমাদের প্রতিষ্ঠান এবং ইনশাল্লাহ এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি যে একটা সুন্দর একটা শৃঙ্খলে আমরা নিয়ে আসতে পারি। ওটা নারী পুরুষের ঘষাঘষি না। লোক মার্কেটে যায়, হজে যায়, মদিনায় যায়, মক্কায় যায়, তওয়াফ করে, সাই করে, সব জায়গায় তো নারী এবং পুরুষ আছে। মহিলাকে কি আপনি বহিষ্কার করেন সমাজ থেকে? না। আপনার কিন্ডারগার্টেন আর সাইয়ের যে উদাহরণ যেটা টানলেন আপনি, আমি দর্শক থেকে আবার বলতেছি আপনাকে যে হজের কার্যক্রম আর আপনার কিন্ডারগার্টেনের কার্যক্রম কি সমান হয়ে গেল? না, কার্যক্রমে সমান। আমি বলছি উপস্থিতি। সেখানে নারী পুরুষের অবাধ চলাফেরা সেটা তো শরীয়ত অনুমোদন দিয়েছে, কিন্তু আপনার কিন্ডারগার্টেন শরীয়ত কখনো কোথাও এমন অনুমোদন দেয়নি যে একজন নারী এবং পুরুষ একত্রে বেপরদা চলাফেরা করবে। হোক সে উমরায়, হোক সে সাই, হোক সে তোয়াফে, তাকে হিজাব মেনে চলতেই হবে। আপনার কিন্ডারগার্টেনে তো সিসি ক্যামেরা আছে সম্ভবত, এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখলে কি পাওয়া যাবে এরকম কিছু? না, আমি জানি না, কারণ আমি তো এখন রুলে না। 5 বছর হলো, আমি তো কিছুই ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না। তো এখন ইন্তেজামিয়া যারা এবং কর্তৃপক্ষ যারা আছেন দেখবেন এবং ওটাকে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষার দিকে নিয়ে যাবেন। এখানে একটা দেখেন, মাদ্রাসা শিক্ষাকে আমি ইসলামী শিক্ষা বলি না, এবং স্কুল শিক্ষাকে আমি জাগতিক মানে একটা পূর্ণাঙ্গ শিক্ষা বলি না। পূর্ণাঙ্গ শিক্ষা বলতে মাদ্রাসা হলো আমাদের ধর্মীয় শিক্ষাগার, আর স্কুল শিক্ষাটা হলো আমাদের জাগতিক শিক্ষা। আমাদের ইসলামিক শিক্ষার দিকে এগুতে হবে। পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষার অর্থ হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। জি। তো কম্বাইন্ড সিলেবাস, সোনালী যুগ ছিল আমাদের। জামিয়া আল কারাউইন, জামিয়া জাইতুনা, জামিয়া আল আজহার এবং এই উপমহাদেশের যে শিক্ষালয় ছিল সেটা ছিল একই বিশ্ববিদ্যালয় থেকে বের হতেন মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাক্কিরিন, মুফাসসিরিন এবং ইবনে সিনা, উমর খৈয়াম বলেন, আর রুশদ বলেন, আরও অনেক বিজ্ঞানী বের হন। তো সেই চিন্তা আমি সবসময় লালন করি। কিন্ডারগার্টেন কি আছে এখনো চলমান? আছে, চলমান আছে এবং ইয়েস আছে। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা খতিব তাজুল সাহেবের উপরে অভিযোগের শেষ নাই, আমরা ওনার সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ফোকাস করব তার বিভিন্ন অভিযোগে। আমাদের কাছে আরেকটি অভিযোগ আছে মাহতারাম, সেটা হচ্ছে যে কাজী মাজহার মাদ্রাসার অধীনে আরেকটি সংগঠন ছিল আল মারকাজুল খায়রি আল ইসলামী, যেটাতে রোগীদের সেবা দিতেন তারা অ্যাম্বুলেন্স দিয়ে। তো এখানে কয়েকটি অ্যাম্বুলেন্স ছিল, আমাদের কাছে অভিযোগ আসছে সেই অ্যাম্বুলেন্সগুলি আপনি বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে টাকা মেরে দিয়েছি। জি, টাকাও মেরে দিয়েছেন। আপনি অ্যাম্বুলেন্স বিক্রি করেছেন এবং এর টাকা আপনি আত্মসাৎ তো বলা যেতে পারে। হ্যাঁ, হতে বলা যেতে পারে। এটা মজার প্রশ্ন। মানে অ্যাম্বুলেন্স কি আপনি বিক্রি করেছেন? এটা হলো মজার প্রশ্ন, ফানি প্রশ্ন। প্রথম হলো একটার এই মারকাজুল খায়রি আল ইসলামীর শুরুটা হয়েছে কবে আমি জানি না। আরও যারা জড়িত ছিলেন, ওটার মহাসচিব ছিলেন পরবর্তীতে, প্রথম তো ছিলেন মৌলানা শামীম মোহাম্মদ, তারপরে হয়েছেন মহাসচিব মৌলানা রফিকুল ইসলাম মুশতাক। ওনার জামানায় সমস্ত অ্যাম্বুলেন্স এবং মারকাজুল খায়রি কোথা থেকে কোথায় মানে চলে গেছে, গায়েব হয়ে গেছে, এবং এটার অস্তিত্ব কী হয়েছে আমি নিজেই জানি না। সেদিন আমি মাদ্রাসার অফিসে এই 4 দিন আগে ওনার সাথে এবং আরও আসাতেজা কেরাম ছিলেন। তো আমি বললাম, অ্যাম্বুলেন্সের টাকাটা গেল কোথায় রে ভাই? তো মৌলানা রফিকুল ইসলাম মুশতাক আমাকে বললেন যে তাজুল ভাই, অ্যাম্বুলেন্স তো আমি বিক্রি করেছি, কারণ যখন অচল হয়ে গেছে। মৌলানা রফিকুল ইসলাম মুশতাক। কিন্তু আমাদের কাছে তো ইয়ে আছে যে আপনি বিক্রি করছেন।
ওটা তো একটা করলাম আমরা ফানি প্রশ্ন, মানে যারা অভিযোগ করে এটা তো তাদের কথার কথা। মাওলানা রফিকুল ইসলাম মুস্তাক নিজেই বলেছেন যে বঙ্গুর হয়ে গেছে সব কিছু, তো সর্বশেষ একটা বডি ছিল ওটা আমি বিক্রি করে দিয়েছি, তো উনি বিক্রি করেছেন, আমি তো কোনো ওটার রুল প্লে করিনি। আচ্ছা, পরবর্তীতে মনে করি অনেক দেরিতে উনারা আমাকে মরকজুল খাইরিয়ার ইসলামীর আমাকে চেয়ারম্যান করেছেন নাকি কি করেছেন তারাই জানেন, দায়িত্ব দিয়েছেন আমাকে। দায়িত্ব কেন দিয়েছেন? কারণ এই মরকজুল খাইর ইসলামীর যে একটা জায়গা আছে 19 লক্ষ টাকা, সেটা কর্জে হাসানা হিসাবে আমি পে করে এটাকে। তার মানে আমরা কি দর্শককে এইটা বলতে পারি যে অ্যাম্বুলেন্স আপনি বিক্রি করেননি? এটা ভুয়া, সম্পূর্ণ ভুয়া। তাহলে ওয়েলফেয়ার ট্রাস্টের 50 লক্ষ টাকা তো আপনি আত্মসাৎ করেছেন। এটা তো অনেক বড় অঙ্ক ভাই। মাদানিয়া জামিয়া মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, মানে এটা অনেক বিরাট বড় অঙ্ক, তাই না? জি, 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা, জি, মাশাআল্লাহ। এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, কথা হলো আমি তো 2007 থেকে নিয়ে 16 পর্যন্ত ওয়েলফেয়ারের কান্ডারি আমার হাতে ছিল, জি, এবং প্রায় 3.5 কোটি টাকার মতো মাদ্রাসায় ইনভেস্ট করেছি। এক বিলেই তো আমরা দিয়েছি 36 লক্ষ টাকা। মাদ্রাসার পাকশালা থেকে শুরু করে তালিমাতের অফিস থেকে শুরু করে সকল বিভাগকে আমরা সাজিয়েছি, কুতুবখানা করেছি। তো যাই, ব্যাপারটা হলো ওয়েলফেয়ারের 50 লক্ষ টাকা আমি মেরে দিয়েছি, ওটা একটা হাস্যকর প্রশ্ন, এবং ওইটা তো কোনো কর্তৃপক্ষ বা মাদ্রাসার কারো কাছ থেকে আসেনি। এবং তাহলে এটা আসলে ফেসবুকে এটা গাঁজাখুরি লেখা লাগছে, মানে এটা এই প্রশ্নের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন। এটা ভুয়া প্রোপাগান্ডা আমি মনে করি, আমার মান সম্মানকে মানে একটু আঘাত করার জন্য। তো আমি মনে করি যে আমি যে কাজ করছি, আগাইয়া যাচ্ছি, প্রতিহিংসা পরায়ণ হয়ে ওরা এই সমস্ত প্রোপাগান্ডা রটাইছে। কিভাবে আগাইয়া যাচ্ছেন আপনি? কি করতেছেন আপনি মাদ্রাসার জন্য? শুধু মাদ্রাসার জন্য কেন, আমি তো দেশ এবং জাতির জন্য। আমি তো সাহাবা মসজিদ করেছি প্রায় 2 কোটি টাকা খরচ করে উত্তরবঙ্গে, যেখানে মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন কেউ করতে পারেননি। মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তাআলা যেখানে করতে পারেননি, সেখানে বিলেত প্রবাসী হয়ে সেই মসজিদ এবং মাদ্রাসা সেখানে কায়েম করেছি। আপনি বলেছেন অ্যাম্বুলেন্সের টাকা, অ্যাম্বুলেন্স আপনি বিক্রি করেননি, প্রশ্নই আসে না। তাহলে অ্যাম্বুলেন্স আমি দেখি না, বরং অ্যাম্বুলেন্সের মেরামত করার জন্য আমার কাছ থেকে অনেকবার টাকা নেওয়া হয়েছে। তাহলে অভিযোগ আসলো কেন আপনার উপরে? যদি আপনি অ্যাম্বুলেন্স বিক্রি নাই করে থাকেন, অভিযোগটা কেন আসলো? আমাকে যদি বলে এখন আমি নিউ ইয়র্কের কোনো এক ব্যাংক থেকে আমি টাকা 10 কোটি আমি মেরে ফেলেছি, তো করবো কি? লিখতে পারি। আচ্ছা, ওনাদের কাছে প্রমাণ আছে আপনি যে বিক্রি করেছেন এবং টাকা আপনার কাছে আছে, ওইটাও তাদের কাছে প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ যদি তাকে নিয়ে আসুক, তারপর দেখা যাবে আইন আছে, আদালত আছে, আমি আছি, এইভাবে আমার শাটার কলার এসে ধরতে পারবে। আপনি কি চ্যালেঞ্জ দিতে পারবেন? আর কি বলেন, আমি তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকার মধ্যে আছি। জুমার খুতবার মধ্যে তাকে জিজ্ঞেস করা হলো, আগে জবাব দিন আপনার এই জামাটা পেলেন কোথায়, তারপর খুতবা শুরু হবে। হযরত উমর সহাস্যে বললেন, ঠিক আছে, আমার আব্দুল্লাহকে জিজ্ঞেস করো। তো আমি বলি, আমার সমস্ত ভিউয়ার্স, আমার সমস্ত যারা উইল উইশার, আপনি আমার শার্টের কলার ধরে বলতে পারবেন এই পাঞ্জাবিটা পেলেন কোথায়, এটা তার অধিকার আছে। জি, অবশ্যই। কিন্তু সে যদি মিথ্যা বলে, তাহলে সে মিথ্যার দায়ও তাকে নিতে হবে। তাহলে যারা অভিযোগ করেছেন তাদের কাছে আমরা বলতে পারি যে আপনি ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে যদি আসেন, তাহলে আমরা আবারও ওনাকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসব। আমাদের ফোকাসটা এখন সেই জায়গাটাতে, আপনি সব কিছুই না করতেছেন এবং আপনি চ্যালেঞ্জ দিতেছেন যে নিয়ে আসো, তাহলে কেন আপনার উপরে এত অভিযোগ? শুনেন, যারা কাজ করে তাদের কিছু পক্ষে লোক থাকবে, বিপক্ষে লোক থাকবে। আপনি সাহাবার জীবন দেখেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, আপনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির জীবন দেখেন। যে শাহ আব্দুল আজিজ যখন ফতোয়া দিলেন, তখন একদল চলে গেল বিরোধী, তিনি দারুল হক ঘোষণা দিলেন। মানে যুগে যুগে আপনি 100% যদি একমাত্র কেউ মনে করে যে তার পক্ষে সব আছে, তা আমি মনে করি এটার বাতিল ধারণা। কারণ মানুষ একজনকে অ্যাবসলিউট সাপোর্ট করার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, কারো ভালো লাগতেছে, ভালো লাগবে না। কিন্তু আমি মনে করি আমাদের দেশের ব্যাপারে আমি একটা কথা বলি, বাংলাদেশে আমি মনে করি মানুষ বেকার, যার কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, চায়ের কাপে তুফান তুলে আর বসে বসে গীবত করে, কারণ তাদের কাজ নাই এবং অনবরত মানে অনর্থক সময় নষ্ট করে।
তো আমি মনে করি এটা আমাদের শুধু একজনের দোষ না, এটা প্রজন্মের দোষ। এই গোটা প্রজন্ম গীবতখোর হয়ে গেছে, আমাদের কাজ নাই তো, ও বেকার সমস্যা সমাধান করে এইভাবে অন্যের পিছনে লেগে। কিন্তু একজন মানুষ এইভাবে যখন বলে অমুক, তখন 4টা আঙ্গুল আসে নিজের দিকে, সে নিজেকে কখনো প্রশ্ন করে না আমি কি করছি। আমাদের সর্বশেষ মাদ্রাসা সম্পর্কে আপনার কাছে জানার যে বিষয়টা, সেটা হচ্ছে কাজিরবাজার মাদ্রাসাকে নিয়ে আসলে আপনার কোনো প্ল্যান আছে কিনা, বা জড়িত থাকবেন কিনা, না আছেন? কাজিরবাজার মাদ্রাসার মাধ্যমেই আমার জীবন গড়া, এবং সেখান থেকে আমি টাইটেল দিয়েছি, এবং আমি মানুষ হয়েছি আমার উস্তাদের কাছ থেকে, এবং এই প্রতিষ্ঠানে আমার রক্ত ঘাম লেগে আছে, এবং এই প্রতিষ্ঠানের উন্নতি অবশ্যই আমি কামনা করি, এবং সেটা আবার জেগে উঠুক। আপনাকে নিয়ে যারা ফেসবুকে লেখালেখি করছে, এরা মাদ্রাসারই ছাত্র, তাদেরকে কি বলবেন? এই আমি মনে করি তাদের আর ডিপ স্টাডি করা দরকার, পড়ালেখা করা দরকার। তারা পড়ালেখা না করে হুট করে বলে ফেলে, কিন্তু পরবর্তীতে তারা এই কি বলে মানে আফসোস করে শর্মিন্দগির মুখোমুখি হয়। অনেক দেখেছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।